ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজ ইউনিক টিচার্সের সেকেন্ড মক টেস্ট ক্লাস 11-12-এর জন্য এসএলএসটি সেকেন্ড মক টেস্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট মক টেস্টটা তোমরা দিয়েছো, তারপরে তোমাদের জন্য সেকেন্ড মক টেস্টটাও হাজির করেছি। আশা করি দেখো শেষ পর্যন্ত তোমাদের কাজে লাগবে। চলো আমরা কোশ্চেনের কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে ঢুকে যাই। প্রথম প্রশ্ন, আর্টেজিও কূপ সাধারণত কোন ধরনের শিলাস্তরে দেখতে পাওয়া যায়? আর্টেজিও কূপ সাধারণত দেখতে পাওয়া যায় পাললিক শিলাস্তরে। অ্যাকচুয়ালি আর্টেজিও কূপ কীভাবে সৃষ্টি হয়? পাললিক শিলাস্তরের কি হয়, পাললিক শিলাস্তর সাধারণত প্রবেশ্য শিলা দ্বারা গঠিত, এবং সেই প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে জলটি একটা নির্দিষ্ট স্তরে জমা হয় এবং যার দ্বারা আর্টেজিও কূপ তৈরি হয়। তাই আর্টেজিও কূপ সাধারণত তৈরি হয় পাললিক শিলাস্তরে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত কোনটি? আমরা জানি পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দেখো কোনটি ক্ষয়চক্রের বার্ধক্য বা শেষ পর্যায়ের সঙ্গে সম্পর্কিত? ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ভি আকৃতির উপত্যকা আমরা জানি যৌবন পর্যায়ে হয়, আই আকৃতির উপত্যকাও সেটাই যৌবন পর্যায়ে হয়। তাহলে এখানে সমতল ভূমির সৃষ্টি, সমতল ভূমি কোথায় কোন পর্যায়ে দেখতে পাওয়া যায়? মূলত দেখতে পাওয়া যায় বার্ধক্য পর্যায়ে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, আর নিউ জিওগ্রাফি বইটির লেখক কে? দেখো এই বইটা একটু আনকমন টাইপের, এবং এই বইয়ের লেখকের নাম দু একটা কোশ্চেন আনকমন টাইপের আসবে, যেগুলো তোমাদেরকে খুবই বেগ দেবে, সেই ধরনের প্রশ্ন দু একটা আসবে। তা আর নিউ জিওগ্রাফি বইটির লেখক হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। এই নিউ জিওগ্রাফি বইটা হচ্ছে রাসেল ওয়ালেসের একটা বিখ্যাত বই এবং তার সব থেকে জনপ্রিয়তম কাজ। তিনি এই বইয়ের মাধ্যমে পৃথিবীর জীবগত বিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন এবং এই জন্য এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, শাড়ি ও র্যাপার কি? দেখবে অনেকটা আনকমন টাইপের টার্ম দুটো, অনেকেই শুনেছো অনেকেই জানো না। তো শাড়ি ও র্যাপার হচ্ছে হিমবাহের উপরিভাগে অবস্থিত ফাটলকে বলা হয় শাড়ি ও র্যাপার। এই সারি ও র্যাপার কিভাবে তৈরি হয়? হিমবাহের উপর দিয়ে যদি কোন জল প্রবাহিত হয়, জল প্রবাহকালে যে গর্তের সৃষ্টি হয় বা যে ফাটলের সৃষ্টি হয় সেগুলোকে সাধারণত সারি ও র্যাপার বলে থাকি। তাহলে সারি ও র্যাপার কিভাবে তৈরি হয়? হিমবাহের উপর দিয়ে প্রবাহিত জলধারার দরুন এই সারি ও র্যাপার তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কী? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে আমাদের মৌসুমী জলবায়ুর ঠিক অপোজিট অবস্থার সৃষ্টি হয়। মৌসুমী জলবায়ুতে কি হয়? গ্রীষ্মকালটা আর্দ্র থাকে এবং শীতকাল শুষ্ক থাকে। মানে আমাদের গ্রীষ্মকালে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয় না, শুষ্ক অবস্থায় থাকে। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুটা ঠিক এর অপোজিট অবস্থা সৃষ্টি হয়। মানে কি? গ্রীষ্মকালটা হয় শুষ্ক এবং শীতকালটা আর্দ্র, এবং শীতকালে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে এখানে কি হবে দেখো, আ গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকালে বৃষ্টি হয়। এটাই হবে বি এরটাই হবে সঠিক উত্তর। তাহলে বিটা হলো উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াতে সবচেয়ে বেশি দায়ী? বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াতে সবথেকে বেশি যে গ্যাসটি কাজ করে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের দরুন বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি হয়। মৃত্তিকার গঠন নির্ভর করে কোনটির উপর? গঠন মানে দেখো এখানে স্ট্রাকচার, একটা মৃত্তিকার স্ট্রাকচার কিসের উপর নির্ভর করে? কণার আকারের জন্য দেখো পার্টিকেল সাইজের উপর নির্ভর করে টেক্সচার, কণার বিন্যাসের জন্য অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস, অন কালারের জন্য তো হয় না। দেখো তার মানে এখানে কণার বিন্যাসের জন্য বা অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলের জন্য একটা সয়েল স্ট্রাকচার নির্ভর করে। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝানো হয়? এখানে একটু অপশনগুলো দেখবে, বেশ অপশনগুলো মজাদার অপশন দিয়েছি তোমাদের। ইকোলজিক্যাল নিচ তোমরা খুব ভালোভাবেই জানো, কিন্তু এরকম অপশনের উপর কিন্তু কোশ্চেন নির্ভর করে। কোশ্চেনটা কতটা সোজা কতটা কঠিন সেটা নির্ভর করে কিসের ওপর? অপশনের ওপর। দেখো ইকোলজিক্যাল নিচ একটি জীব প্রজাতি যেখানে থাকে, এটা কি তোমরা বলতে পারবে?
বাস্তুতন্ত্রের একটি জীবের ভূমিকা, ইকোলজিক্যাল নিচ। একটি জীব প্রজাতি যেখানে বাসা বানায়, উপরের সবকটি। এখান থেকে মানে প্রাথমিক অবস্থায় মনে হতে পারে উপরের সবকটি হতে পারে, এরকম অবস্থায় মনে হতে পারে। কিন্তু যদি আমরা ইকোলজিক্যাল নিচ কাকে বলে একটু জেনে নিই। ইকোলজিক্যাল নিচ বলতে কোনো একটা আহ, বনভূমিতে বা তৃণভূমিতে বা যে কোনো একটা জায়গাতে, ধরো এটা একটা বনভূমি আছে, এই বনভূমির মধ্যে এখানে একটা হরিণ বাস করে এই জায়গাটিতে, এবং এই হরিণটি এই এরিয়াটিতে সে তার জীবনযাপন করে, তার ক্রিয়াকলাপ করে, সে খাবার সংগ্রহ করে, সমস্ত কিছু এই এরিয়াটিতে করে থাকে ওই হরিণটি। তাহলে এই যে এরিয়াটি হলো, এই এরিয়াটি হলো তার ওই হরিণটির ইকোলজিক্যাল নিচ, মানে যেখান থেকে সে তার জীবনযাত্রার সমস্ত প্রণালীটা সম্পন্ন করে, তার নিজস্ব ভূমিকা রাখে, সে সেখানে ঘাস সংগ্রহ করে, খাবার সংগ্রহ করে, খাবার খায়, সেটাই হচ্ছে ইকোলজিক্যাল নিচ। তাহলে একটা জীব প্রজাতি যেখানে থাকে সেটা তো তার বাসা হয়ে গেল, নির্দিষ্ট জায়গা হয়ে গেল। কিন্তু সে কি সারা অঞ্চলটা জুড়ে থাকে? না, সারা অঞ্চল জুড়ে থাকে না। সেখানে কি করে? তার কর্মপদ্ধতি সম্পন্ন করে, সে খাবার সংগ্রহ করে বা আরো অন্যান্য কাজ করে। তাহলে যেখানে থাকে সেটা হবে না, মানে এটা বাতিল চলে গেল। যখনই এটা বাতিল চলে গেল, উপরের সবকটিটাও বাতিল চলে গেল। পড়ে থাকলো কটা? আমাদের দুটো পড়ে থাকলো। ২ নাম্বার কি? বাস্তুতন্ত্রে একটা জীবের ভূমিকা। ইকোলজিক্যাল নিচ মানে জীবের ভূমিকা। বেশ, দেখা যাক। একটি জীব প্রজাতি যেখানে বাসা বানায়। না, ইকোলজিক্যাল নিচ কিন্তু বাসা বানানোর সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে আমি এখানে বলতে পারি বাস্তুতন্ত্রে একটি জীবের ভূমিকা ইকোলজিক্যাল নিচের সাথে সম্পর্কিত। এই অপশনটা কিন্তু খুব একটা ট্রিকি অপশন দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অবশ্যই আমাজন অববাহিকা, যেটি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন। নদী অববাহিকার কোন অঞ্চলে সবথেকে বেশি পলি সঞ্চিত হয়? দেখো, পার্বত্য অঞ্চলে হয় না, মধ্যগতিতেও হয় না, আমরাও জানি বদ্বীপ অঞ্চলে, অবশ্যই বদ্বীপ অঞ্চলে সবথেকে বেশি পরিমাণ পলি সঞ্চিত হয়। পরের প্রশ্ন। কোন মহাদেশে পম্পাস নামক তৃণভূমি দেখতে পাওয়া যায়? আমরা জানি পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়। পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে পম্পাস, উত্তর আমেরিকায় পেইরি, নেক্সট আফ্রিকার ভেল্ট, আর এশিয়ার তো সাভানা আমরা জানি। কোন ফসলটি প্রধানত পার্বত্য ঢালু অঞ্চলে চাষ করা হয়? দেখো, এখানে যতগুলো ফসল আছে, সেই ফসলগুলির মধ্যে চা হচ্ছে একমাত্র ফসল যেটি পার্বত্য ঢালু অঞ্চলে চাষ করা হয়। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে চা। নেক্সট। বিশ্বে রবার উৎপাদনে কোন দেশ প্রথম? আগে রবার উৎপাদনে মালয়েশিয়া প্রথম ছিল, কিন্তু এই মুহূর্তে রবার উৎপাদনে প্রথম হচ্ছে থাইল্যান্ড। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন। জনসংখ্যার পরিবর্তন, পপুলেশন চেঞ্জ বলতে কি বোঝায়? দেখো, যখন একটা জনসংখ্যার পরিবর্তন হবে, অনেক কিছুর উপর নির্ভর করে। কোনো একটা অঞ্চলে জন্মের উপর নির্ভর করে জনসংখ্যা, জন্ম প্লাস সেখানকার যদি জন্মের সঙ্গে মৃত্যু মাইনাস দিতে হবে, তা জন্ম, মৃত্যু, এবং তার সাথে আরেকটা জিনিস কী করতে হবে? অভিবাসন, প্লাস মাইনাস অভিবাসন যেটা হয়, সেই অভিবাসনটাকে প্লাস মাইনাস করতে হবে। তাহলে কি হবে? এই তিনটে মিলে তৈরি হয় কোনো একটা অঞ্চলের পপুলেশন চেঞ্জ। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কীরকম হতে পারে? দেখো, জন্ম, মৃত্যু এবং অভিবাসনের পার্থক্যের উপর নির্ভর করে একটা পপুলেশন চেঞ্জ। পরবর্তী প্রশ্ন। কোনটি ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত? দেখো, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত আমরা জানি ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। আমরা জানি দিল্লি ক্যাপিটাল, মুম্বাই হচ্ছে আমাদের ভারতের প্রবেশদ্বার বলা হয়, এবং মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম জনবহুল একটা শহর। হায়দ্রাবাদকে আমরা বলি হ্রদের শহর, সেটা জানি, এবং হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে আমরা বলে থাকি যমজ শহর। তাহলে সিলিকন ভ্যালি কোনটা হলো? ব্যাঙ্গালোরকে বলা হলো সিলিকন ভ্যালি, এবং এটাকে বিজ্ঞান নগরী বলা হয়, উদ্যান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি? আমাদের যে অপশন আছে, দেখো, তথ্য প্রযুক্তি শিল্প, পাট শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি শিল্প। পশ্চিমবঙ্গের একক এবং এক একচেটিয়া যেটা অধিকার রয়েছে পশ্চিমবঙ্গের, বা একচেটিয়া কর্তৃত্ব রয়েছে যে শিল্পের ওপর, সেটা হচ্ছে পাট শিল্প। পশ্চিমবঙ্গের পাট শিল্প হচ্ছে এমন একটা শিল্প যার উপর একচেটিয়া এই পশ্চিমবঙ্গের কর্তৃত্ব রয়েছে। ভারতের বৃহত্তম লবণ হ্রদ কোনটি? এখানে আমি লবণ হ্রদ বলতে সমস্তটাকেই বুঝিয়েছি। যদি বৃহত্তম লবণ হ্রদ বলা হয়, আমি এখানে পুরোপুরি সবগুলোকে নিয়েই আমি চিল্কা উত্তর নিচ্ছি বা চিল্কা উত্তর নেব। তোমরা বলতে পারো, স্যার চিল্কাটা তো লেগুন, লেগুন কেন হবে?
এখানে তো লেগুন যেহেতু আলাদা করে উল্লেখ করা হয়নি, সম্বর কেউ বলতেই পারো। কিন্তু আমি বলতে পারি যে চিল্কা যেহেতু হ্যাঁ, একটা সব ভারতবর্ষের মধ্যে যত হ্রদগুলি আছে, উপহ্রদও কিন্তু এক ধরনের হ্রদের মধ্যেই পড়ছে। দেখো উপহ্রদও এক ধরনের হ্রদের মধ্যেই পড়ছে, তাই বৃহৎ অর্থে এটাকে আমরা হ্রদ বলতে পারি। এজন্যই আমি চিল্কাটিকে নিয়েছি, বা চিল্কাটি এই প্রশ্নের সাপেক্ষে চিল্কাটি উত্তর হবে। যদি এখানে চিল্কা না থাকতো সেক্ষেত্রে আমরা সম্বর বলতে পারতাম। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? ভারতের দীর্ঘতম সড়কপথ হবে NH-44। এই NH-44টা শ্রীনগর থেকে শুরু করে একদম কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। তাহলে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত কোনটা? শ্রীনগর টু কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম জাতীয় সড়কপথ, NH-44। এটাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর, কারণ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে সরাসরি এটি যুক্ত করেছে বলে এটাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর বলা হয়। এবং ভারতের আর একটা করিডোর আছে, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর। এই পূর্ব পশ্চিম করিডোরটা কোথা থেকে শুরু হয়েছে? পশ্চিম দিকে আম, তোমার শুরু হয়েছে গুজরাট থেকে, এতে শুরু হয়েছে একদম আসাম পর্যন্ত। তাহলে গুজরাট থেকে আসাম পর্যন্ত যেটা শুরু হয়েছে পোরবন্দর থেকে শিলচর, এটা হচ্ছে গুজরাটের পোরবন্দর। পোরবন্দর আর এখানটা হচ্ছে শিলচর। এই শিলচর পর্যন্ত এসেছে একটা সড়ক পথ। এই এটাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর বলা হয়। এই সরি এটা হ্যাঁ, এটা পূর্ব পশ্চিম করিডোর। এবং এই উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে জায়গাটিতে মিলিত হয়েছে সেই জায়গাটির নাম আসে, যদি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড আসে তখন এটাই আসবে। এটাকে ঝাঁসিতে মিলিত হয়েছে। ঝাঁসিটা কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভারতের বৃহত্তম উপজাতি অবশ্যই আমরা জানি ভিল। ভিল হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম উপজাতি। আমি যদি এবারে প্রশ্ন করি তোমাদেরকে, আচ্ছা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম উপজাতি কোনটি বলো তো? এনিওয়ান, তোমরা কেউ উত্তর দিতে পারবে কিনা দেখি। আশা করি অনেকেই জানো। আহ, তোমরা উত্তর দাও, তোমাদের কমেন্ট সেকশনে আমি দেখব কজন উত্তর দিতে পারছো। নেক্সট প্রশ্ন, হাওড়া হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি? আমাদের ভারতবর্ষের যে প্রধান শিল্পাঞ্চলগুলি আছে সেই প্রধান শিল্পাঞ্চলগুলির অন্যতম হচ্ছে হাওড়া হুগলি শিল্পাঞ্চল। এবং এই হাওড়া হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প অবশ্যই পাট শিল্প। নেক্সট প্রশ্ন, কোন কোন শহরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? দেখো আমরা জানি, যদি পূর্ব ভারত দেখি, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলতে আমরা শিলিগুড়ির কথাই আমাদের মনে আসে বা মাথায় আসে। কিন্তু আমাদের দেখো অপশন, বললাম না, যে কোনো প্রশ্ন হবে অপশনের উপর নির্ভর করে। যেমন 9-10-এ তোমরা দেখেছো যেখানে আমরা সবাই জেনে আছি যে ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষিকে হুমা বলে, কিন্তু সেখানে হুমা অপশন দেয়নি, লাডাং অপশন দিয়ে দিয়েছে। এবং সেই অনুযায়ী লাডাং উত্তর নেওয়া হয়েছে। তো দেখো একই রকমভাবে এখানে যে অপশন দিয়েছে সেই অপশন অনুযায়ী আমাদেরকে উত্তর সাজাতে হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বাকি শহরগুলো কিন্তু কেউই পূর্ব দিকে অবস্থিত নয়, একমাত্র কলকাতা অবস্থিত। অতএব আমরা চোখ বন্ধ করে বলে দেবো কলকাতাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মানচিত্র দ্বারা ভূমিরূপ দেখানো হয়? ভূমিরূপ কি আমরা পলিটিক্যাল মানচিত্রে দেখাই? না। পলিটিক্যাল মানচিত্রে আমরা কি দেখাই? বিভিন্ন রাজ্য, দেশ বা আহ, বিভিন্ন জেলার সীমানা দেখাই। তাহলে এটা নয়, হবে না। প্রাকৃতিক মানচিত্র, হ্যাঁ, ফিজিক্যাল মানচিত্র হচ্ছে এমন একটা মানচিত্র যেখানে আমরা রিলিফ ফিচার বা ভূমিরূপগুলিকে দেখিয়ে থাকি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি থিওডোলাইট যন্ত্র কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? একটা থিওডোলাইট যন্ত্র দূরত্ব পরিমাপ, ক্ষেত্রফল, কোনোটিই নয়। না, আমরা দূরত্বও পরিমাপ করি না, ক্ষেত্রফল পরিমাপ করি না, আমরা শুধুমাত্র কোণ পরিমাপ করি। থিওডোলাইট যন্ত্রের সাহায্যে আমরা কোণ পরিমাপ করে থাকি। পরবর্তী প্রশ্ন, স্যাটেলাইট চিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য কি? স্যাটেলাইট চিত্র যখন করা হয় তার একটা প্রধান বৈশিষ্ট্য দেখো, ইট ইজ টেকেন অ্যাট এ স্পেসিফিক টাইম। এটি নির্দিষ্ট সময়ে তোলা হয়। না, কোনো একটা নির্দিষ্ট সময় নেই। আমরা যদি দেখি, স্যাটেলাইট ইমেজ কালেক্ট করার কোনো নির্দিষ্ট সময় নেই, দুপুর 1টা, দুপুর 2টো, 3টে, এরকম কোনো সময় নেই। সর্বদাই কিন্তু স্যাটেলাইট ইমেজ তোলা হয়। অতএব আমি বলতে পারি এটা বাতিল। তাহলে এটা যদি বাতিল হয়, নিচেরটাও বাতিল। মানে আমাদের এই দুটোর মধ্যে একটা হবে উত্তর। এটা কি হবে? এটি বহু বর্ণালী হয়, আর এটি সাধারণত সাদা কালো হয়। আমরা জানি যে স্যাটেলাইট ইমেজারি কখনো সাদা কালো হয় না।
অতএব এটা বাতিল। বাকি থাকলো কোনটা? বি এটা। অতএব এটাই আমার উত্তর হয়ে গেল। কি হলো এটা? ইট ইজ এ মাল্টিস্পেকট্রাল। এটা হচ্ছে একটা বহু বর্ণালীযুক্ত ইমেজারি। নেক্সট প্রশ্ন। দেখো, কোন নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে বিন্ধ্য ও সাতপুরার মাঝের দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা। তোমাদের জন্য আমি আর একটা প্রশ্ন ছুড়ে দিলাম, দেখি কজন অতটা ডেপথে গিয়ে পড়েছো। তাপি নদীটা, তাপি নদীটা কোন দুটি পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে আমাকে একটু কমেন্টে তোমরা জানাবে। এক্ষেত্রে 26-এর উত্তর হলো নর্মদা, কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করলাম তাপি নদীটা কোন দুটি পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। তোমরা কমেন্টে জানাও কজন পারছো দেখি। দেখো, কোনটি ভারতের গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? আমরা জানি গম উৎপাদন হচ্ছে ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন। ব্ল্যাক বক্স মডেল কোন ভূগোলের সঙ্গে যুক্ত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক বিভিন্ন পরীক্ষাতে ভালো ভালো পরীক্ষাতে এসে থাকে। দেখো, আচরণবাদী ভূগোলের সঙ্গে এই ব্ল্যাক বক্স মডেলটি যুক্ত। পরবর্তী প্রশ্ন। জিওপলিটিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জিওপলিটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন রুডলফ জেলেন। রুডলফ জেলেন বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সর্বপ্রথম এই জিওপলিটিক্স শব্দটি ব্যবহার করেন। তিনি একজন সুইডিশ বিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন। ফোল্ডেড মাউন্টেন কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয়? দেখো, আমরা জানি ফোল্ডেড মাউন্টেন সাধারণত অভিসারী পাত সীমানায় গঠিত হয়, তাই পাতের অভিসারী সঞ্চালনের দ্বারা এটি গঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন। নদীর কোন গতিতে মিয়েন্ডার দেখতে পাওয়া যায়? মিয়েন্ডার সাধারণত আমরা জানি লোয়ার গতিতে বা লোয়ার কোর্সে দেখতে পাওয়া যায়, নিম্ন গতিতে মিয়েন্ডার দেখা যায় নদীর। পরবর্তী প্রশ্ন। পৃথিবীর কোন স্থানে ঋতু পরিবর্তন দেখা যায় না? যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখব, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এমন একটা অঞ্চল সারা বছর সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, সারা বছর সেখানে আহ, উষ্ণতার পরিমাণ বেশি থাকে এবং সূর্য সারা বছর সেখানে লম্বভাবে কিরণ দেয়। তাই নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে কোনো ঋতু পরিবর্তন দেখতে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন। সাইক্লোন কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়? উচ্চচাপ, নিম্নচাপ, সমতাপ কোনোটিই নয়। সাইক্লোন সাধারণত নিম্নচাপ অঞ্চল থেকে উৎপন্ন হয়। সাইক্লোন যেখানে উৎপন্ন হয় মূলত ট্রপিক্যাল সাইক্লোন, সেখানে নিম্নচাপটা এমন জায়গায় পৌঁছে যায় প্রায় 850 থেকে 850 মিলিবার থেকে 900 মিলিবার পর্যন্ত তার চাপ পৌঁছে যায়। আমরা জানি গড় বায়ুচাপ 1013.25 মিলিবার। পরবর্তী প্রশ্ন। গ্রীষ্মকালে ভারত মহাসাগরের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? ভারত মহাসাগরের উপর দিয়ে বলেছে কিন্তু গ্রীষ্মকালে। দেখো, আমরা জানি আমরা একটু এখানটা একটু দেখে নিই। এটা যদি আমরা ভারতের একটা দক্ষিণ ভারতের একটা অংশ ধরে থাকি, তাহলে দেখো জুন জুলাই মাসে আমাদের কি মূলত জুন মাসে ভারতবর্ষের এই ভারত মহাসাগর থেকে একটা বায়ু ভারতবর্ষের দিকে প্রবেশ করে, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। এই সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডটা জুন জুন মাস থেকে প্রবেশ করতে শুরু করে এবং আমাদের সারা ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এখানে কি গ্রীষ্মকালে ভারত মহাসাগরের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুন প্রবাহিত হয়। আবার সেপ্টেম্বর যখনই শুরু হয়ে যায়, তখনই আমাদের এই পূর্ব ভারত থেকে মূলত একটা বায়ু রিট্রিয়েটিং মনসুন বা হচ্ছে প্রত্যাবর্তনকারী মনসুন আমাদের ফিরে আসতে শুরু করে এবং ফিরে আসার সময় কী হয়? তামিলনাড়ু উপকূলে দুবার বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা কিসের জন্য এখন কোন মাস থেকে ফিরে আসতে শুরু করে? মূলত সেপ্টেম্বর থেকে ফেরত ফেরত আসতে শুরু করে। তাহলে এবং রেট্রিয়েটিং মনসুনের জন্য তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয় এবং এখানটায় দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন। কোনটি একটি মৃত জৈব মাটি নামে পরিচিত? মৃত জৈব মাটি, দেখো জৈব মাটি কিন্তু মৃত। মৃত জৈব মাটি হচ্ছে জলাভূমির মাটিকে বলা হয়ে থাকে মৃত জৈব মাটি। পরবর্তী প্রশ্ন। এটা একটা ট্রিকি প্রশ্ন দিয়েছি, দেখো। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কবে পালিত হয়? আমরা যদি ওয়েটল্যান্ড ডেগুলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো 2রা ফেব্রুয়ারি বা 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন অঞ্চলে
সর্বাধিক জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য দেখা যায়? দেখো, প্রথমে অপশনগুলোকে আমরা দেখব। পূর্বঘাট, না, পূর্বঘাটে দেখা যায় না। পশ্চিম ঘাটটা আমরা রেখে দিলাম, হিমালয়টা রেখে দিলাম, ছোটনাগপুর মালভূমি। তাহলে এখানে দেখো, আমরা পশ্চিম ঘাটেও কিন্তু জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, পূর্ব ঘাটে হিমালয়েও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু হিমালয়টা পুরো হিমালয়ে কিন্তু সব জীব বৈচিত্র্য সব জায়গায় সমান থাকে না। হিমালয়ের পূর্ব অংশে জীব বৈচিত্র্য সব থেকে বেশি। তাই আমরা পুরো হিমালয়টাকে নেব না। অতএব আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর নেব পশ্চিম ঘাট। পরবর্তী প্রশ্ন, কোনটি নগরায়নযোগ্য নবায়নযোগ্য, আচ্ছা, রিনিউয়েবল, কোনটি রিনিউয়েবল রিসোর্স নয়? নয় বলেছে, হ্যাঁ, নয়গুলোকে একটু ভালো করে দেখতে হবে, পরীক্ষাতে এগুলো ভুল হয়। দেখো, সৌরশক্তি আমরা জানি রিনিউয়েবল, জল রিনিউয়েবল, বায়ু রিনিউয়েবল। অতএব আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? কয়লা। কয়লা হচ্ছে একটা রিনিউয়েবল রিসোর্স নয়, এটাই হয়ে যাবে উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? সানরাইজ, এটা কিন্তু একটা খুব ভালো রকমের প্রশ্ন, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। মোটর গাড়ি শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। পরবর্তী প্রশ্ন, 40 নম্বর, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভারতের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? আহ, এটা দুটো দুটো মনে রাখবে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা হচ্ছে ইন্টেনসিটি। তো এখানে ভূমিকম্পের তীব্রতা আমরা যদি ম্যাগনিটিউড এই দুটোই না দিয়ে, দেখো, যদি শুধু তীব্রতা দিয়ে দেয়, বাংলাতে তীব্রতা বলতে সবটাকে বোঝানো হয়, এবং সেখানে অপশন যদি এরকম থাকে রিক্টার ও মার্কেলি উভয়ই, তখন তোমরা উত্তরটা অবশ্যই রিক্টার এবং মার্কেলি উভয়ই নেবে। পরবর্তী প্রশ্ন, এন্ডোজেনিক এন্ডোজেনিক শক্তি কি? এন্ডোজেনিক শক্তি মানে সেগুলো আমরা জানি যে ভূমিরূপ গঠনের শক্তিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, একটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, অপরটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। এক্সোজেনেটিক ফোর্স, এই এন্ডোজেনেটিক ফোর্স কাকে বলা হয়? যে ফোর্সটা অভ্যন্তরে কাজ করে, ভূমিরূপের অভ্যন্তরে কাজ করে, সেটাকে বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স। মানে এন্ডোজেনেটিক ফোর্স তাহলে কোনগুলো? যেমন পাথ মুভমেন্ট, পাতের সঞ্চালন, তাহলে এটা একটা এন্ডোজেনেটিক ফোর্স। যেমন ভূমিকম্প কেন হয়? এন্ডোজেনেটিক ফোর্সের দরুন হয়। যেমন কি গৃহজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন, এই সবগুলোই কিন্তু এন্ডোজেনেটিক ফোর্সের অন্তর্গত। এক্সোজেনেটিক ফোর্স কোনগুলো? যেগুলো, তাহলে এন্ডোজেনেটিক ফোর্সের দ্বারা কি হয়? এন্ডোজেনেটিক ফোর্সের দ্বারা মূলত ভূমিরূপ গঠন হয়। আর এক্সোজেনেটিক ফোর্স তাহলে কোনগুলো? এক্সোজেনেটিক ফোর্স বলতে বোঝানো হবে বায়ু, হিমবাহ, নদী, এই সমস্তগুলো যেগুলো ভূপৃষ্ঠের বাইরে কাজ করে, বায়ু, হিমবাহ, নদী সমস্তগুলোকেই বলা হয় এক্সোজেনেটিক ফোর্স। এবং এই এক্সোজেনেটিক ফোর্সগুলো কি করে তাহলে? ভূ অভ্যন্তরের আভ্যন্তরীণ শক্তির দ্বারা যে ভূমিরূপটা গঠিত হলো, সেই গঠিত ভূমিরূপের কারুকার্য শিল্পীর ন্যায় কাজ করে হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। মানে কি? ধরো একটা নদীর ফলে একটা নিক পয়েন্ট তৈরি হলো, বা একটা পুনর্জীবন লাভ হলো, এবং তারপরে কি আবার সেই অংশে নদীর দ্রুত গতিতে কাজ করতে 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 সেখানে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করলো এবং কারুকার্য করলো। তাহলে কি বাইরের পরিবর্তনটা করতে সাহায্য করে এক্সোজেনেটিক ফোর্স, আর ভিতরের পরিবর্তনটা করতে সাহায্য করে এন্ডোজেনেটিক ফোর্স। তাহলে এখানে এন্ডোজেনেটিক শক্তি কি? পৃথিবীর অভ্যন্তরে কাজ করে। পরবর্তী প্রশ্ন, জলচক্রের প্রধান উপাদান কি? জলচক্রে যদি প্রধান বাষ্পীভবন অবশ্যই জলচক্রের সঙ্গে যুক্ত, ঘনীভবন জলচক্রের সাথে যুক্ত, বৃষ্টিপাত জলচক্রের সাথে যুক্ত, তাহলে আমরা বলতে পারি উপরের সবকটি হচ্ছে জলচক্রের প্রধান উপাদানের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, কোনটি ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নয়? এই কোশ্চেনটা একবার ভালো করে লক্ষ্য করবে। সবগুলোই কিন্তু দেখো, এই অপশনগুলো দেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত গো? এটা অবস্থিত দিল্লিতে। তাহলে আমি বলতে পারি এটা অবশ্যই একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এটা ঠিক। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত গো? এটা অবস্থিত গুজরাটে। তাহলে সরি, এটা অবস্থিত মুম্বাইয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? আমাদের দমদমে, কলকাতায় অবস্থিত।
তাহলে দেখো এই তিনটেই কিন্তু গেল আন্তর্জাতিক বিমানবন্দর। আবার বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের সঙ্গেই আন্তর্জাতিক যুক্ত রয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে কোনটি নয়। তাহলে কি হবে এখানে? তাহলে বীর সাভারকর দেখো এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে তোমার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এ অ্যান্ড ডি আমি লিখে দিলাম, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কিন্তু এই হচ্ছে এমন একটা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর হলেও কোনো আন্তর্জাতিক স্তরের জাহাজ চলাচল এই বিমানবন্দর থেকে হয় না বললেই চলে। তাই এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক যোগ থাকলেও আমরা কখনো কখনো বলে থাকি যে এটি আন্তর্জাতিক বিমানবন্দর নয়। কারণ কি? কারণ এটির মধ্য দিয়ে যেহেতু কোনো আন্তর্জাতিক বিমান সে হারে চালিত চলাচল হয় না, তাই বীর সাভারকর এখানে অপশন হবে। দেখো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, এবং এইরকম ধরনের কোশ্চেন এসএসসি যেহেতু দিচ্ছে, তাই আমি এই ধরনের প্রশ্নগুলোকে একটু চুজ করেছি। যেগুলো একটু কনফিউশন তৈরি হবে, মনে হবে সবগুলোই তো এসএসসি ভুল প্রশ্ন দিয়েছে, এই ধরনের। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পজিশনিং সিস্টেম কি? জিপিএস কি করা হয়? দেখো জিপিএস কি? প্রথমত পৃথিবীর উপর কোনো বস্তুর অবস্থান নির্ণয়, শুধুমাত্র মানচিত্র তৈরি করা, শুধুমাত্র দূরত্ব পরিমাপ করা, উপরের সব কটি। এখানে যে অপশন আছে সে অনুযায়ী আমি বলতে পারি পৃথিবীর উপর কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে আমরা জিপিএস ব্যবহার করে থাকি। অর্থাৎ কি, জিপিএস এর সাহায্যে আমরা তিনটে জিনিস জিপিএস এর সাহায্যে পরিমাপ করে থাকি। একটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। কোন অক্ষরেখায় রয়েছে কোনো একটা, ধরো আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কাছে যদি জিপিএস থাকে, তা আমরা কত ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত আমরা সহজেই দেখতে পাবো। এবং সমুদ্র সমতল থেকে আমরা কতটা উচ্চতায় দাঁড়িয়ে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এই জিপিএস পরিমাপ করা হয় কিসের জন্য দ্বারা? জিপিএস স্যাটেলাইটের দ্বারা। তুমি যদি কোনো একটা অঞ্চলে জিপিএস নিয়ে দাঁড়াও, তাহলে দেখতে পাবে তোমার থেকে ৪ থেকে ৬টি স্যাটেলাইট তোমাকে কভার করছে। এই ৪ থেকে ৬টি স্যাটেলাইট, যখন ৪টে স্যাটেলাইট তোমাকে কভার করবে, মিনিমাম ৪টে স্যাটেলাইট যদি কভার করে, তাহলে তোমার জিপিএসের অ্যাকিউরেসিটা হবে একদম সঠিক, পারফেক্ট। ৬টা করলে তো আরও ভালো। কিন্তু যদি ৪টের নিচে চলে যায়, তখন জিপিএসের অ্যাকিউরেসি কমতে কমতে যায়। আমাদের টোটাল হচ্ছে তোমার ২৪টা স্যাটেলাইট, এই জিপিএসের স্যাটেলাইট প্রতিস্থাপিত করা হয়েছে, যেগুলো থেকে আমরা পৃথিবীর যে কোনো জায়গাতেই দাঁড়িয়ে ৪ থেকে ৬টা আমরা স্যাটেলাইট কভার হতে পারে জিপিএসের দ্বারা। পরবর্তী প্রশ্ন, কোনটি তথ্য উপস্থাপনের একটি পদ্ধতি নয়? দেখো তথ্য উপস্থাপন করা, দেখো পাই চার্টের মধ্যে আমরা তথ্য উপস্থাপন করি, বার চার্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করি, টেবিলের মাধ্যমে কি তথ্য উপস্থাপন মানে তথ্যগুলোকে আমরা সাজিয়ে রাখি, এবং অজাইবেও তথ্য উপস্থাপন করি। তাহলে এখানে কি, টেবিলটাই হচ্ছে একমাত্র যেটা তথ্য উপস্থাপনের কোনো পদ্ধতি নয়। এর নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক লৌহ আকরিক উৎপাদিত হয়? খুব সহজ প্রশ্ন, ওড়িশা রাজ্যে সবথেকে বেশি পরিমাণ লৌহ আকরিক উত্তোলিত হয়। নেক্সট প্রশ্ন, আর্দ্রবিন্দু বসতি বলতে কি বোঝানো হয়? জলের উৎসের কাছাকাছি বসতি, শুষ্ক অঞ্চলের বসতি, কৃষিক্ষেত্রের কাছে বসতি, কোনোটিই নয়। আর্দ্র অঞ্চলের বসতি বলতে এখানে বোঝানো হবে জলের উৎসের কাছাকাছি যে বসতিগুলো গড়ে ওঠে, সেগুলোকে আমরা বলি আর্দ্র অঞ্চলের বসতি। পরবর্তী প্রশ্ন, মেগালোপলিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? দেখো এখানে মেগালোপলিস শব্দটি, যে অপশন, গটম্যান প্রথম ব্যবহার করেন 1957-এ। গটম্যান এটি প্রথম ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্রপ কম্বিনেশন পদ্ধতিকে কে প্রবর্তন করেন? ক্রপ কম্বিনেশন পদ্ধতি আমরা জানি সবাই, উইভার প্রবর্তন করেন। কত সালে? তোমাদের সবাই সালটা নিশ্চয়ই জানো, 1954-এ। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে গেলে কোন ধরনের প্রাকৃতিক বিপদ ঘটতে পারে? হ্যাঁ, এটা একদম খুব পাতি প্রশ্ন, সবাই বুঝতেই পারছো, বন্যা ঘটতে পারে। হিমবাহ গলে গেলে অবশ্যই বন্যা ঘটবে। পরের প্রশ্ন, রিং অফ ফায়ার কোন মহাসাগরে অবস্থিত? এটাও সবার জানা প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি পৃথিবীর সৌর জানালা নামে পরিচিত? বায়ুমণ্ডল, সমুদ্রপৃষ্ঠ, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। দেখো অপশনগুলো কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা যদি দেখো,
বায়ুমণ্ডলকে আমরা বলে থাকি সৌর জানালা। কেন সৌর জানালা বলে থাকি? কারণ বায়ুমণ্ডল ভেদ করে সূর্যরশ্মি আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে। এই জন্যই বায়ুমণ্ডলকে আমরা সোলার উইন্ডো বলতে পারি। নেক্সট, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস এর প্রধান উপাদান কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং মানুষ। শুধু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, শুধুমাত্র ডেটা ও মানুষ, উপরের সবকটি। দেখো এখানে যে অপশন আছে, আমরা শুধুমাত্র হার্ডওয়্যার সফটওয়্যারকেও নিতে পারি না। আহ, আমরা এখানে বলতে পারি যে হার্ডওয়্যারও প্রয়োজন হয়, সফটওয়্যারও প্রয়োজন হয়, ডেটারও প্রয়োজন হয় এবং মানুষেরও প্রয়োজন হয়। অতএব আমরা বলতে পারি এই কোশ্চেন নাম্বার, এই অপশন নাম্বার এটা হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবীয় ভূগোলের একটি শাখা নয়? মানবীয় ভূগোলের মানের মধ্যে পপুলেশন জিওগ্রাফি অবশ্যই একটা শাখা, সোশ্যাল জিওগ্রাফি একটা অবশ্যই শাখা, রাজনৈতিক বা পলিটিক্যাল জিওগ্রাফিও শাখা, শুধুমাত্র জলবায়ু বিজ্ঞানটা শাখা নয়। অতএব আমার উত্তর হয়ে গেল জলবায়ু বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, ভারতের ভারতের কোন রাজ্যকে 7 রাজ্যের বোন বলা হয়? সেভেন সিস্টার। আশা করি তোমরা সবাই জানো এটা সেভেন সিস্টার কোনটাকে বলা হয়। আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলা হয়। 7টা রাজ্য আছে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তোমরা জানো সুন্দরবন, কথা বাড়াচ্ছি না। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন অংশে বৃষ্টিপাত সর্বাধিক হয়? নিরক্ষীয় অঞ্চল, তুন্দ্রা অঞ্চল। এখানে যতগুলো অপশন আছে সেই অনুযায়ী নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর বৃষ্টিপাত সব থেকে বেশি হয়। কোনটি ভারতের একটি খনিজ সম্পদ নয়? নয় বলেছে, হ্যাঁ অপশনটা ভালো করে দেখবে। ভারতের খনিজ সম্পদ নয়, নয় হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এটা ছিল আমাদের 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই 7টা প্রশ্ন আশা করি তোমাদের কাজে দেবে সামনের পরীক্ষার জন্য। অবশ্যই তোমাদের কমেন্টের বা তোমাদের মতামতের আশায় থাকবো পরবর্তী প্রশ্নগুলোর জন্য। ধন্যবাদ।